সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, সাপ্তাহিক মুসলিম বিশ্বের আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। ইসলাম চ্যানেলের বাংলায় স্কাই 784-এ আপনারা এই প্রোগ্রাম দেখতে পাবেন। এই প্রোগ্রামে আমরা মুসলিম বিশ্বকে পর্যালোচনা করে থাকি। মুসলিম বিশ্বের গত এক সপ্তাহে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাবলী, সেগুলোর আলোচনা এবং পর্যালোচনার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শুরু করতে চাই। এবং এই অনুষ্ঠানে আপনারা ইচ্ছে করলে মন্তব্য করতে পারবেন, কোশ্চেন করতে পারবেন এবং আলোচনা করতে পারবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন অনলাইনে ব্যারিস্টার তালহা আহমেদ, যিনি একজন বিশিষ্ট আইনজীবী এবং পরিচিত মুখ। আমরা গেস্টের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই পরিচিত হব। আমাদের এই অনুষ্ঠানে আপনারা এই সোমবারে 1 ঘন্টায় মুসলিম বিশ্বের যে সমস্ত ঘটনাবলী গত এক সপ্তাহে ঘটেছে, সেগুলোই আমরা আলোচনা এবং পর্যালোচনা, আলোচনা এবং আপনাদের সামনে তার বিশিষ্ট দিকগুলো তুলে ধরতে চাই। আমরা প্রথমেই চলে যাব, আপনারা সকলেই অবগত আছেন, গত 2-1 দিন মুসলিম বিশ্বের খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, যেটা ইরানকে কেন্দ্র করে। এবং এই ইরানের ঘটনাবলী দিয়ে আমরা আজকের পর্যালোচনা অনুষ্ঠান শুরু করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু পরে আপনারা ডকুমেন্টারিতে ইরানের বর্তমান অবস্থা এবং ইরানে যে প্রেসিডেন্ট রাইসি কিভাবে নিহত হলো সেই বিষয়ে আমরা পর্যালোচনা ফিরে আসবো। আমরা দেখি ডকুমেন্টারিতে আজকে ইরানের জন্য কী রয়েছে। 1960 সালে ইরানের অন্যতম বড় শহর মাশহাদে ইব্রাহিম রাইসির জন্ম। বাবা ছিলেন একজন ধর্মীয় নেতা। মাত্র 15 বছর বয়সে রাইসি যোগ দেন পবিত্র কুম শহরে এক মাদ্রাসায়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের বিচার বিভাগে যোগ দেন রাইসি। কৌশলীর দায়িত্ব পালন করেন বেশ কয়েকটি শহরে। তেহরানের ডেপুটি কৌশলী নিযুক্ত হন মাত্র 25 বছর বয়সে। 2014 সালে দেশটির মহাকৌশলী পদের দায়িত্ব পালন করেন মেধাবী এ নেতা। নির্বাচনের মাঠে সরব ছিলেন 2017 থেকেই। ওই বছর প্রেসিডেন্ট পদের জন্য তার প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত বিস্মিত করেছিল ইরানিদের। যদিও সেই নির্বাচনে দ্বিতীয় মেয়াদে হাসান রুহানি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পান। সে পরাজয় রাইসির ভাবমূর্তি নষ্ট করতে ব্যর্থ হয়। 2019 সালে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তাকে নিয়োগ দেন ইরানের বিচার বিভাগের প্রধান বিচারপতি পদে। বিচার বিভাগের প্রধান হিসেবে কিছু সংস্কার সাধন করেছেন রাইসি, যার ফলে মৃত্যুদণ্ডের সংখ্যাও কমে দেশটিতে। সবশেষ 2021 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন খামেনির ঘনিষ্ঠ কট্টরপন্থী এ ধর্মীয় নেতা। ফিরে আসছি ডকুমেন্টারির পরে। আমরা দেখেছি প্রেসিডেন্ট রাইসি, যার সম্পর্কে বর্ণনা করা হলো, কিভাবে তিনি উঠে এসছেন, কিভাবে তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তিনি যে একজন বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি হয়েছেন এবং মাশহাদ শহর থেকে তিনি এসছেন, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে ঘটনাবলী আমরা শুনলাম। আমাদের সাথে যোগ দিয়েছেন অনলাইনে ব্যারিস্টার তালহা আহমেদ, যার পরিচয় আমি দিয়েছি। ব্যারিস্টার তালহা, yes. আসসালামু আলাইকুম। ব্যারিস্টার তালহা, ক্যান ইউ হিয়ার মি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, জি জি। তো আমরা আলোচনা করতেছিলাম, আমরা রাইসির যে উত্থান ইরানের রাজনীতিতে এবং তিনি যে প্রেসিডেন্ট হলেন, একেবারেই মানে মাশহাদ শহর থেকে এসে গ্র্যাজুয়ালি প্রধান বিচারপতি থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এই বিষয়টা যে রাইসি কতটা ইরানে আইদার জনপ্রিয় ছিলেন অথবা কতটা তিনি যিনি ইরানের সর্বক্ষমতার অধিকারী আলী খামেনির ক্লোজ ছিলেন। এবং অনেকে বলে থাকে যে রাইসি ওয়ান অফ দ্য মানে প্রধান ধর্মীয় নেতা হওয়ার যে ব্যক্তি, তার মধ্যে একজন ছিলেন। তো রাইসির এই উত্থান সম্পর্কে আমরা একটু জানতে চাই, বা রাইসি কিভাবে এবং যে ইলেকশনে উনি করলেন, এবং তার সময় বেশ কিছু ইরানে অনেক সংস্কার এবং অনেক আন্দোলনও হয়েছে। এই সম্পর্কে রাইসির উত্থান সম্পর্কে কি আপনার এই ব্যাপারে কি আছে, কতটুকু জানা আছে? থ্যাংক ইউ কামরুল ভাই। রাইসের উত্থান সিম্পলি এইভাবে বলা যেতে পারে যে
ইরানের ইসলামিক রেভলিউশনের যদি চিলড্রেন কাউকে বলা হয় চাইল্ড, রাইসি ইজ ওয়ান অফ দোজ। 15 বছর বয়সে সে কুম শহরে আমরা শুনেছি মাদ্রাসায় যোগ দিল, তারপরে 25 বছর বয়সে ইরানের একটি প্রসিকিউটর বা জাজ হিসেবে সম্ভবত যোগ দিল। সো সে তো ইরানের যে একটা আইডিওলজিক্যাল শিফট নিয়ে ওয়েস্ট থেকে কথা বলা হয় বা ডিভিশন বা দ্বন্দ্ব নিয়ে, সে রাইসি ভেরি মাচ অন দ্য কনজারভেটিভ সাইড, প্রো খামেনি, অ্যান্ড অলসো ওয়েস্টার্ন মিডিয়ার ভার্সন, যে আমরা তো আসলে খুব কম ডাইরেক্ট ইনফরমেশন জানি, ওয়েস্টার্ন মিডিয়ার ভার্সন সে অনেকটাই মানে শক্ত অবস্থানে ইরানের বিপ্লবের যে আদর্শ বা প্রিন্সিপল এইগুলার ব্যাপারে অনেকটাই সে অনমনীয় যাদের অবস্থান তার মধ্যে সে অন্যতম। এবং আপনি এটা বলেছেন যে অনেকেই রাইসিকে দেখতো যে পটেনশিয়াল ফিউচার সুপ্রিম লিডার, যাদেরকে নিয়ে আয়াতুল্লাহ খামেনির পরে সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা দেখতো অনেকে, তার মধ্যে রাইসি অন্যতম। বাট সবচেয়ে সিগনিফিকেন্ট তার দুইটা বিষয়ে সে রিসেন্টলি গ্লোবাল লাইমলাইটে আসে। 3টা বিষয়ে বলা যায়। একটা হচ্ছে মাশা আমিনির যে ইরানিয়ান গার্ল, যাকে বলা হয় যে হিজাব না পরার কারণে তাকে জেলে নিয়ে গেলে এবং সেখানে মারা গেছে। এটা নিয়ে যদিও মত পার্থক্য আছে যে এক্স্যাক্টলি কি ঘটেছিল, বাট সেইটা নিয়ে ইরানে একটা বিরাট আন্দোলনের সূচনা হয়েছে ধাক্কা আমরা একটা সময় দেখলাম। তারপরে আরেকটা যেটা হলো যে আজকে সে আজারবাইজান গত পরশু দিন সে আজারবাইজানে গিয়ে ফেরার পথে তার এই দুর্ঘটনা ঘটে। আজারবাইজান কিন্তু মেজরিটি মুসলিম পপুলেশন, এবং আজারবাইজানের মুসলমানরা হলো প্রিডমিনেন্টলি শিয়া, কিন্তু ইরানের সঙ্গে তাদের সম্পর্ক বরাবরই শীতল। বরং আজারবাইজানের যে নেইবার প্রতিদ্বন্দ্বী আর্মেনিয়া, যেটা খ্রিস্টান মেজরিটি দেশ, তাদের সঙ্গে ইরানের একটা শক্তিশালী সম্পর্ক আছে। এবং তাদের যে যুদ্ধ হলো গত বছর নাগর্নো কারাবাখ নিয়ে, যেটা আজারবাইজান পুনরায় দখল করে নিল নাগর্নো কারাবাখ, বেশ কিছুদিন ধরে তো ওখানে যুদ্ধ হচ্ছিল। হ্যাঁ, তো আমি 30 বছর আগে বা 35 বছর আগে আর্মেনিয়া সেটা জোর করে নিয়ে গিয়েছিল, রাইট। আর সর্বশেষ এখন এই রাউন্ডে এসে আজারবাইজান তার সুপেরিয়র মিলিটারি পাওয়ার। তো এইখানে ইন্টারেস্টিং যেটা হলো যে রাশিয়া ফ্রন্টে ছিল আর্মেনিয়ানদের পক্ষে, কিন্তু বিহাইন্ড দ্য সিন ইরান একটা হিউজ লজিস্টিক্যাল সাপ্লাই দিয়েছে আর্মেনিয়াকে। সিমিলারলি আজারবাইজানকে টার্কি একটা বিরাট লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছে। সেটা বলা হয়ে থাকে যে রাইসির ভূমিকাটা মুখ্য ছিল এই অবস্থান নেওয়ার পিছনে। আরেকটা বিষয় যেটা হলো যে মাত্র কয়েক সপ্তাহ বা মাস দেড়েক আগে আমরা দেখলাম যে ইসরায়েলে প্রথমবার ইরান সরাসরি আক্রমণ চালায়। যদি এটাতে হতাহত খুব একটা হয়নি, কিন্তু এটা একটা সিম্বলিক ভ্যালু কিন্তু আছে। এর আগে ইসরায়েলে ইরান কখনো সরাসরি আক্রমণ চালায় তার নিজের মাটি থেকে এইভাবে আক্রমণ কখনোই করে নাই। এটা একটা সিগনিফিকেন্ট মানে ঘটনা, এবং এটা রাইসির সময়ই ঘটেছে। হ্যাঁ, এবং বলা হয় যে রাইসি যারা এটার পিছনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে, তার মধ্যে নট জাস্ট বিকজ সে প্রেসিডেন্ট, মানে চিন্তার দিক থেকে, আদর্শের দিক থেকে তার অবস্থানটা ছিল এটার পক্ষে একটা বলিষ্ঠ। সো আমরা যেটা বলে শেষ করতে পারি যে স্বভাবতই যেটা হবে, রাইসির এই সাডেন মৃত্যুর মধ্য দিয়ে এখানে কিন্তু একটা বিরাট ভ্যাকুয়াম এবং পাওয়ার ভ্যাকুয়াম কিন্তু তৈরি হবে। ইতিমধ্যে আমরা আর কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ তালহা। আমরা আলোচনা করলাম রাইসি যেভাবে ইরানে ক্ষমতা এসেছিল, তার যে সিগনিফিকেন্স এবং প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে তার সম্পর্ক, এবং যে কথা আমাদের গেস্ট বললেন যে আসলে যে বিপ্লব 1979-এ যে ইরান বিপ্লব বলে থাকি, সেই বিপ্লবের চাইল্ড বা সেই বিপ্লবের সময় তার বয়স ছিল 15 বছর। আদর্শিকভাবে রাইসি অত্যন্ত আদর্শিকভাবে তিনি ছিলেন, এবং তার সময়ে বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে সাধারণত পশ্চিমা বিশ্ব যেভাবে ইরানের বিভিন্ন গ্রুপকে অনেক সময় কনজারভেটিভ, অনেক সময় লিবারাল, আরও অনেক নামে আখ্যায়িত করে, সেই বিভক্তির সময় আমরা রাইসিকে কনজারভেটিভ গ্রুপের একজন শক্তিশালী মেম্বার হিসেবে তাকে আমরা ইরানের প্রেসিডেন্ট হিসেবে দেখেছি। এখন ফিরে আসব যে রাইসির যে দুর্ঘটনাটা ঘটল, যেটা সারা মুসলিম বিশ্বকে এবং সারা ওয়ার্ল্ডকে কিছুটা করেছে যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। আমরা ফিরে আচ্ছা, তো আমরা আসব যে আমরা জানি যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। আমরা যেটা মিডিয়া থেকে পেয়েছি সেটা হচ্ছে যে আজারবাইজানে একটা ড্যাম উদ্বোধন করে, এই ড্যামের উদ্বোধনের পরে তিনি ফিরে যাচ্ছিলেন ইরানের নর্থের একটা শহর
যেখানে তার ফিরে যেয়ে ল্যান্ডিং করার কথা ছিল, এবং ওই নর্থ প্রভিন্সের গভর্নর এবং পররাষ্ট্রমন্ত্রী বিমানে ছিলেন, যে বিমানটা বিধ্বস্ত হয়েছে। এবং 3টা বিমান আমরা যেটা দেখেছি, 3টা হেলিকপ্টার ছিল, 2টা ঠিকমতো ল্যান্ডিং করেছে এবং এইটা বিধ্বস্ত হয়েছে। এবং এইটা বলা হয়ে থাকে হার্ড ল্যান্ডিং করেছিল অথবা বিধ্বস্ত হয়েছিল। এই বিধ্বস্ততার পরে এবং এটা অত্যন্ত কমপ্লেক্স একটা মানে জটিল আবহাওয়া, যেটাকে বলছে খুব খারাপ আবহাওয়ার মধ্যে এই ঘটনাটা ঘটেছে, যেখানে ফগ, রেইন এবং অত্যন্ত মাউন্টেনাস এরিয়াতে এই ঘটনাটা ঘটলো, যেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। এবং সোফার আমরা যেটা জানি যে এই ঘটনা এ পর্যন্ত দুর্ঘটনা হিসেবেই দেখা হয়েছে। যদিও বেশ কিছু আলোচনা আসছে যে এই হেলিকপ্টারটা ইন্টারেস্টিংলি অনেক পুরনো এবং এটা 45 বছর শাহের আমল থেকে নাকি এই হেলিকপ্টারটা চালু আছে। ইরান যেহেতু অনেকভাবে নানাভাবে স্যাংশনের মুখোমুখি, সুতরাং এই হেলিকপ্টারের যন্ত্র বা হেলিকপ্টারের বিভিন্ন পার্টস, যেটাকে আমরা বলি স্পেয়ার পার্টস, এগুলো তাদের সংগ্রহ করা না পাওয়া, এসব বিষয়ও আসছে। তা আমি প্রথমেই ফিরে আসবো আমাদের গেস্টের কাছে। রাইসির যে এই হত্যাকাণ্ড, যে বর্ডার আজারবাইজান এবং ইরানের যে বর্ডার সিটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে, এটি কি আসলে নেহায়েতে একটি দুর্ঘটনা, না এর পিছনে অন্য কোনো বিষয় থাকতে পারে? এ ব্যাপারে আমাদের গেস্টের কাছ থেকে আমরা শুনবো তার মতামত। স্বভাবতই রিসেন্ট মাসগুলোর যে ঘটনা, এর কারণে ইরানের সিনিয়র পর্যায়ে কেউ যদি দুর্ঘটনা কবলিত হয়, অলমোস্ট ইমিডিয়েটলি এইখানে কিন্তু সন্দেহ এবং সংশয় দানা বেঁধে উঠে। বাট এখন পর্যন্ত, এবং বিশেষ করে যে আরো 2টা হেলিকপ্টার ছিল যারা বিধ্বস্ত হয়েছে, এটা সব 3টা। আর স্বভাবতই হয়তো সবাই প্রত্যাশা করবে যে প্রেসিডেন্ট একটা সবচেয়ে নিরাপদ ছিল। যান্ত্রিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যান্ত্রিক সমস্যা দেখা দিলে কেন তারটাতেই দেখা দিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমরা যে লক্ষণগুলো দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত কিন্তু স্পেকুলেশন ছাড়া কোনো কনফিডেন্স নিয়ে বলা যাবে না যে এখানে দুষ্কৃতিকারীদের কোনো হাত আছে, সেটা ইসরায়েল হোক অন্য কারো হাত হোক, এটা বলা মুশকিল। বা ইরান এখনো সেরকম কোনো ইরানের নিজস্ব বার্তা সংস্থা ইরনা বা অন্যান্য ইরানের যে সমস্ত যারা এই হত্যাকাণ্ডে অথবা যে দুর্ঘটনা কবলিত যে ইয়েটা হয়েছে, সেটাকে কেন্দ্র করে এখনও বোধহয় কোনো আসে নাই যেটাতে ধারণা করা যায় যে এখানে কোনো ষড়যন্ত্র বা এখানে কোনো ধরনের কোনো রয়েছে। এখনও বোধহয় এরকম কোনো আমরা দেখি নাই। সেটাই ইরানের অফিসিয়াল পজিশন ইজ ভেরি ক্লিয়ার, এটা একটা দুর্ঘটনা এবং দুর্ঘটনার একটা মর্মান্তিক সমাপনী হলো এই প্রেসিডেন্টের মৃত্যু। এবং আমার মনে হয় যে এখানে unless there is credible and information এবং credible কোনো সোর্স, সেরকম আসার আগ পর্যন্ত আমরা এইরকম কোনো সম্ভাবনা নিয়ে খুব বেশি আলোচনা করার সুযোগ নেই। কিন্তু একটা সুযোগ নাই বা সমীচীন হবে না। একটা বিষয় আসছে যেটা আমরা অন্যান্য মিডিয়াতে দেখেছি, এবং সেটা অনেক দিন ধরেই, যে ইরানে এই ধরনের দুর্ঘটনা বা বিশেষ করে হেলিকপ্টার দুর্ঘটনা গত 10 বছরে বেশ কয়েকটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। এবং এরকম আর্মির জেনারেল অথবা প্রধান বিচারপতি, এরকম বেশ কিছু বড় বড় পোস্টের লোকেরা এরকমভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছে। তো একটা বিষয় আসছে যেটা আমি প্রশ্ন আনবো, সেটা হলো যে ইরান তো এখন আমেরিকার স্যাংশনের বা ওয়েস্টের স্যাংশনের এগেনস্ট, এবং এই স্যাংশনের জন্য তারা এই সমস্ত তাদের যে সমস্ত পুরনো হেলিকপ্টার বা যে সমস্ত পুরনো বিমান বা যে সমস্ত বিমানগুলোর জন্য তাদের পার্টস দরকার হয়, এই পার্টস তারা খুব সহজে পায় না। এবং না পাওয়ার কারণে এর আগে 2-একটা দুর্ঘটনা ঘটেছে যেখানে বলা হয়েছে যে পুরনো পার্টস কারণ নতুন পার্টস না নেওয়ার কারণে বা পুরনো পার্টসের ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটছে। এখানে এরকম একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে যেটা অনেক পুরনো বিমান এবং ইরানের এই স্যাংশন, ইরানের এগেনস্টে এই স্যাংশনের কারণে এই সমস্ত জিনিস ইরানের জন্য ডিফিকাল্ট, এবং তাদের পার্টস নাকি যেভাবে সংগ্রহ করা হয় বাইরে থেকে
এটা খুব সহজ নয় এবং এক্সপেন্সিভ। এই ব্যাপারে কোনো কমেন্টস বা এই ব্যাপারে কোনো মন্তব্য তাদের আসতে পারে কিনা? ইরান তাদের অধিকাংশ বিমানের যন্ত্রাংশ, শুধু হেলিকপ্টার না, তাদের যে এরোপ্লেন ফ্লিট আছে, ইরানের এরোপ্লেন ফ্লিটের যে সিকিউরিটি ট্র্যাক রেকর্ড বিশ্বের সবচেয়ে দুর্বলদের মধ্যে একটা। এর পিছনে মূল কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে ইরান অনেক যন্ত্রাংশ, বিশেষ করে এরোপ্লেন, হেলিকপ্টার, এইগুলোর যন্ত্রাংশ তারা ওপেন মার্কেট থেকে কোনোভাবেই নিতে পারে না। তারা অধিকাংশ সময় ব্ল্যাক মার্কেট থেকে তারা এগুলা কালেক্ট করতে হয়, যেটা অনেক কস্টলি, সেকেন্ড সেটার কোনো কোয়ালিটি অ্যাসিওরেন্স থাকে না, এবং অধিকাংশ ক্ষেত্রে সেই পার্টস গুলো হয় অনেক পুরনো এবং ইউজ। তো এই জন্য ইরানের যে যান্ত্রিক সক্ষমতা, এইটা তো নিঃসন্দেহে দুর্বল স্যাংশনের কারণ। ইরান কিন্তু আপনি জানেন যে অনেক বছর থেকে তারা চেষ্টা করছে যে নিজস্বভাবে এগুলো তৈরি করতে, সক্ষমতা অর্জন করতে, এবং সক্ষমতা অর্জন করার পিছনে তাদের যে প্রত্যাশা, এটার মূল কারণ হচ্ছে এই যে তারা পার্টস আনতে পারছেন, নিজে নিজে যদি কিছু করতে পারে তখন সেই সমস্যাটা তাদের থাকবে না। এটা ইরান বেশ কিছু ফাইটার, হেলিকপ্টার সহ এরকম বিভিন্ন সময় তারা কিন্তু করেছে, এনেছে। ড্রোনে আপনারা জানেন যে ওয়ান অফ দ্য লিডিং কান্ট্রি এখন ড্রোন যেটা ইয়ে করে ইরান, এবং এটা ইরানের একটা নিজস্ব বড় ধরনের অগ্রগতি বলে ওয়ার্ল্ডও স্বীকার করে যে ইরান তার নিজস্ব ড্রোন প্রযুক্তিতে ইভেন অনেক দেশেই তার ড্রোন ব্যবহৃত হচ্ছে আর কি। মোস্ট রিসেন্টলি রাশিয়ার যে ড্রোন। থ্যাংক ইউ তাহলে আমরা একটু ফিরে আসবো যে ইরান যে আমাদের এইখানে বা ইরানের স্বভাবতই সারা ওয়ার্ল্ড, যেহেতু ইরানের ডেমোক্রেসি বা ইরানের এই যে সাকসেশন, ইরানের কনস্টিটিউশন, এটা অন্যান্য দেশের ডেমোক্রেসি থেকে একটু ডিফারেন্ট, বিশেষ করে শাসনতান্ত্রিক বা আমরা যে সমস্ত ওয়েস্টে থাকি তাদের যে ডেমোক্রেসি, ইরানের ডেমোক্রেসি একটু ভিন্ন ধরনের। এজন্য আমরা ইরানের এই দুর্ঘটনার পরে ইরানের নেক্সট প্রেসিডেন্ট কে হতে পারে এবং নেক্সট প্রেসিডেন্ট যে হবে তার যে শাসনতান্ত্রিক এবং অন্যান্য বিষয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং আলোচনা করার আগে বোধহয় আমরা একটা ডকুমেন্টারি দেখতে পারি যে নেক্সট প্রেসিডেন্ট সম্পর্কে যে স্পেকুলেশন কাকে করা হবে বা কে কী তার পরিচিতি, সেই বিষয়ে বোধহয় আমরা একটা ডকুমেন্টারিতে যেতে পারি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি জানিয়েছেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। কে এই মোহাম্মদ মোকবার? 2021 সালের অগাস্টে ইরানের প্রেসিডেন্ট হন ইব্রাহিম রাইসি। একই সময়ে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ পান মোহাম্মদ মোকবার। ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত দাতব্য প্রতিষ্ঠান সিতাদের প্রেসিডেন্ট হিসেবে 14 বছর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মোকবার। মোহাম্মদ মোকবারের নজরদারিতে সিতাদ করোনার নিজস্ব টিকা কোভিরান বারিকাত তৈরির কাজে এগিয়ে নিয়েছিল, যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। ইরানের সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন প্রেসিডেন্ট মারা গেলে বা কোনো কারণে দায়িত্ব পালনে সক্ষম না হলে পরবর্তী 50 দিনের মধ্যে নতুন নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। তবে যিনি নতুন প্রেসিডেন্ট হন না কেন, তাকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে। সুপ্রিয় মণ্ডলী, আমরা সাপ্তাহিক মুসলিম বিশ্বের পর্যালোচনা করছি এবং এই পর্যালোচনায় আমরা এখন দেখতে পাচ্ছি যে ইরানের যিনি ভবিষ্যৎ প্রেসিডেন্ট হবেন, ইব্রাহিম রাইসির নিহত হওয়ার পরে যিনি ইরানের প্রেসিডেন্ট হতে পারেন বলে ধারণা করা হচ্ছে, বা কনস্টিটিউশনালি যাকে প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে মোটামুটি কনস্টিটিউশন যাকে প্রেসিডেন্ট করবে, তিনি হচ্ছেন মোহাম্মদ মোকবার। এবং মোকবারের সম্পর্কে আমরা দেখলাম যে তার কিছু ইনফরমেশন, পরিচিতি বা এইসব বিষয় দেখলাম। যদিও এটাকে কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার বলে, 50 দিনের মধ্যে বোধহয় কনস্টিটিউশন অনুযায়ী নতুন নির্বাচনের সম্ভাবনা আসবে এবং তখন যিনি আমাদের সবচেয়ে ইরানের ধর্মীয় নেতা, তার অনুমতি সাপেক্ষে এই ক্যান্ডিডেট নির্ধারিত হবে। সেখানে হয়তো মোকবারও ক্যান্ডিডেট হিসেবে থাকতে পারে।
তবে আমরা একটু জাস্ট বা ইয়ে করতেছি, ব্যারিস্টার তালহা, এই ইরানের যে পরবর্তী যে প্রেসিডেন্ট হবেন, যার সম্পর্কে আমরা একটু আলোচনা শুনলাম, বা আরও পরে হয়তো আরও অনেক ইনফরমেশান তার সম্পর্কে আসবে, যিনি এই কেয়ারটেকার সরকারের প্রধান হবেন, এর পরবর্তীতে নির্বাচন হবে। এই যে ইরানের কনস্টিটিউশন বা ইরানের ডেমোক্রেসি বা ইরানে যে এই পদ্ধতিতে করা হয়, এই ব্যাপারে আপনার মানে ডিফারেন্সটা কি? যে আমরা সাধারণত ইরানে যেভাবে প্রেসিডেন্ট আসে, যেহেতু ওখানে কোনো ঠিক এককভাবে আমরা যেভাবে এখানে অনেকগুলো দল থাকে, ওখানে তো এরকমভাবে দল নেই, কিন্তু ওখানে ইরানের এই কনস্টিটিউশন বা পরবর্তীতে আয়াতুল্লাহ যিনি মানে আয়াতুল্লাহ আলী খামেনি কীভাবে ক্যান্ডিডেট নির্ধারণ করেন, এ ব্যাপারে কি কোনো জানা আছে কিনা? নির্বাচনী প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই অন্যান্য দেশের মতো প্রক্রিয়া। শুরুটা অনেকটা অন্যান্য দেশের মতোই হয়, যেখানে প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করে। কিন্তু যে জিনিসটা বলা হয়ে থাকে যে ইরানে যখন কেউ প্রার্থীতা ঘোষণা করে, অফিসিয়াল লিগ্যাল রিকোয়ারমেন্টের পাশাপাশি ইরানের যে গার্ডিয়ান কাউন্সিল, তাদের একটা বিরাট ভূমিকা থাকে যে কোন ক্যান্ডিডেটদেরকে তারা নির্বাচন করার পারমিশন দিবে এবং কাদেরকে তারা দিবে। এবং গার্ডিয়ান কাউন্সিলের ডিসিশনটাই কিন্তু ফাইনাল। তো বিভিন্ন সময় আমরা দেখেছি যে, অন্তত ওয়েস্টে আমরা দেখেছি এইরকম রিপোর্ট ছড়ানো হয়েছে যে কোন কোন প্রার্থীর সঙ্গে গার্ডিয়ান কাউন্সিলের একটা টানাপোড়েন তৈরি হয়। গার্ডিয়ান কাউন্সিলকে ধারণা করা হয় যে তারা আলী খামেনির খুব অনুগত। তো এর মধ্যে অন্যতম প্রধান প্রবক্তা, যাকে এখন বলা হচ্ছে যে গার্ডিয়ান কাউন্সিলকে হয়তো চ্যালেঞ্জ করছে বা করার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছে, সেটা হচ্ছে সাবেক প্রেসিডেন্ট খাতামি, মোহাম্মদ খাতামি। বাট আমার মনে হয় না ইরান ভিন্ন কিছু করবে। তারা যদিও ওয়েস্টার্ন মিডিয়াগুলোতে যেটা বলতে চাচ্ছে যে গার্ডিয়ান কাউন্সিল চাইবে না যে হার্ডলাইন ক্যান্ডিডেট, তাদের যে প্রেফার থাকবে তাদের বাসায়, সেই ক্যান্ডিডেটের বিপরীতে খুব শক্তিশালী ক্যান্ডিডেট কে দাঁড়াতে গার্ডিয়ান কাউন্সিল দিবেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এই নির্বাচনে ইরান অন্য সময়ে যেভাবে তারা নির্বাচন প্রসেসটাকে রিভিউ করে, ক্যান্ডিডেটদেরকে রিভিউ করে, এর চেয়ে ভিন্ন বা বড় ধরনের কোনো হস্তক্ষেপের বাইরে দিবে বলে আমার মনে হয়। বাট সেটা অ্যাংজাইটি তো কাজ করবে, তাই না? একটা অ্যাংজাইটি কাজ করবে, কারণ কেউই প্রত্যাশা করে নাই এই মুহূর্তে তারা একজন প্রেসিডেন্টকে আর চুজ এটি তো করতে বোধহয় হবে। প্রথম 1979-এর পরে তো এরকম কোনো ঘটনা তাদের ঘটে নাই, যেখানে না, প্রেসিডেন্ট এটা স্বাভাবিকভাবেই আমার ধারণা যে সম্ভবত সর্বশেষ রাষ্ট্রপ্রধান এইভাবে কোনো দুর্ঘটনায় দুর্ঘটনা নিহত নিহত হয়নি। হয়, হ্যাঁ, সম্ভবত জিয়াউল হক, আমাদের পাকিস্তানের সাবেক পাকিস্তানের জিয়াউল হকের ঘটনা পাকিস্তানের শাসক জিয়াউল হক সম্ভবত তার এইভাবে ঘটেছিল, হয়েছিল। রাইট। এইটার মধ্যে নাই। তো এরকম একটা নাজুক অবস্থায় আমার মনে হয় না ইরানের যে এস্টাবলিশমেন্ট আছে, গার্ডিয়ান কাউন্সিল এবং সুপ্রিম লিডার, ইচ্ছা করে ওয়েস্টকে এরকম সুযোগ দিবে যাতে করে তাদের দেশের মধ্যে বিভেদ তৈরি করতে হবে। আমার মনে হয় ইরান সেরকম কোনো আমরা তো এখনো টু আর্লি যে যিনি কেয়ারটেকারের গভর্নমেন্টের মুখবার, যিনি কেয়ারটেকার গভর্নমেন্টের ইয়ে হয়েছেন, মানে ইয়ের ক্ষেত্রে প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনিও একজন শক্তিশালী প্রার্থী হতে পারেন কিনা, তার যে ব্যাকগ্রাউন্ড বা যে ব্যাকগ্রাউন্ডের বর্ণনা আমরা দিলাম, 50 দিন পরে যে নির্বাচন হবে সেখানে তিনিও তো প্রার্থী হতে পারেন যদি গার্ডিয়ান কাউন্সিল অ্যাপ্রুভাল দেয় তার প্রার্থী হওয়ার ব্যাপারে। এ ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা? অবশ্যই হতে পারে, এবং যদিও এরকম ঘটনা বিরল, এর আগে কখনো হয়নি, কিন্তু তারপরেও ভাইস প্রেসিডেন্ট তাদেরকে বানানো হয়। আমি নিশ্চিত যে এটা বানানোর সময় এই চিন্তা ভাবনাটাও কাজ করে যে ইনকেস যদি প্রেসিডেন্টের কোনো কিছু হয় তাহলে ভাইস প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হতে পারবে কিনা। সুতরাং আমার মনে হয় না যে ইন্টারিম প্রেসিডেন্ট যে তাকে আমরা বাদ দিয়ে দিতে পারি, মানে বাদ দেওয়া মোটেও ঠিক হবে না। অর্থাৎ তো সেও question একজন হচ্ছে যে সে প্রার্থী আসতে হিসেবে পারে। আসতে পারেন, অথবা হ্যাঁ, অবশ্যই, I think সম্ভাবনা আছে। অন্য যারা ভাইস প্রেসিডেন্ট আছে বা অন্যান্য যারা পটেনশিয়াল ক্যান্ডিডেট আছে, এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানতে পারবো আমার মনে হয় উইদিন শর্ট টাইমের মধ্যেই, যখন এগুলো আরও বিস্তারিত হবে। আমরা একটা বিরতি চলে যাচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসব সাপ্তাহিক মুসলিম বিশ্বের এই পর্যালোচনায়। আমাদের সাথেই থাকবেন, আশা করি বিরতির পরে আপনারা আমাদের কাছ থেকে আরও এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।
দর্শক মণ্ডলী, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন, যারা এখনই জয়েন করলেন, ব্যারিস্টার তালহা আহমেদ, বিশিষ্ট আইনজীবী এবং তরুণ বুদ্ধিজীবী অ্যাজ ওয়েল। আমরা তালহার কাছ থেকে শুনবো, যিনি আমাদের গেস্ট হিসেবে আছেন। আমরা প্রথম পর্বে ইরানের যে দুর্ঘটনা এবং ইরানের দুর্ঘটনা পরবর্তীতে কি হতে যাচ্ছে সে বিষয়ে আলোচনা করলাম। কিন্তু আমাদের সাথে সব সময় যে ইস্যুটা গত কয়েক মাস ধরে রয়েছে, আপনারা সবাই জানেন যে প্যালেস্টাইন বা ফিলিস্তিনি ইস্যুতে যে ইসরায়েলের বর্বরচিত হামলা এবং ফিলিস্তিনিদের এই সর্বশেষ অবস্থাটা আমরা প্রতি সপ্তাহেই আলোচনা করতে হয়, এবং এই আলোচনা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের সামনে আসে যে এই বিষয়ে আপনাদের পরামর্শ, এই বিষয়ে আপনাদের প্রশ্ন, এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনারা যে কোনো সময় করতে পারবেন ইসলাম চ্যানেল বাংলার এই সাপ্তাহিক মুসলিম বিশ্বের প্রোগ্রামে। আমরা ব্যারিস্টার তালহার কাছে জানতে চাচ্ছি এখন যে এই আমরা দেখেছি যে সাউথ আফ্রিকা প্যালেস্টাইন বা ফিলিস্তিনের ঘটনা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আগে এসছিল, এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস খুবই গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে তাদের পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণের উপরে বেশ কিছু বিষয় ইসরায়েলকে রিপোর্ট করতে বলেছে, যেটা গণহত্যা হচ্ছে কিনা সেটা আরও বিস্তারিত জানার জন্য, বিস্তারিত তথ্য এবং ইনফরমেশান না নিয়ে তারা ঠিক গণহত্যা হচ্ছে এরকম বলে নাই, কিন্তু গণহত্যাকে প্রতিহত করার জন্য, গণহত্যাকে প্রতিরোধ করার জন্য ইসরায়েলকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে। এবং সেই সব পদক্ষেপ তো গ্রহণ আমরা করতে দেখি নাই। এর মধ্যে আমাদের সামনে সবাই জানি যে ফিলিস্তিনের সমস্ত গাজার এরিয়া থেকে রাফাতে এসে, রাফাকে যারা প্রথমে এটিকে একটা সেফ জোন হিসেবে আখ্যায়িত করেছিল, সেই রাফাতে এখন বোধহয় 2 মিলিয়ন মতো লোক রাফাতে জড়ো হয়েছে, এবং রাফাতে একটি বড় ধরনের গণহত্যা বলি আর বড় ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে বলে সাউথ আফ্রিকা হঠাৎ করে, আমার মনে হয় গত থার্সডে বা ফ্রাইডেতে, তারা আবার এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আপনারা সবাই জানেন যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত, যেখানে সাউথ আফ্রিকা অত্যন্ত রোবাস্ট ডিফেন্স করেছে এর আগের বার। তারা সেখানে আবার এসছে, এবং আবার এসে তারা রাফায় যা ঘটতে যাচ্ছে সেটাকে সতর্ক করেছে কোর্টকে, এবং এই রাফার দুর্ঘটনা বা রাফাতে এই গণহত্যার যে বড় ধরনের কার্যক্রম চলবে এটা বন্ধ করার জন্য কোর্টের কাছে তারা আবার আপিল করেছে, এবং বেশ কয়েকদিন ধরে শুনানির পরে কোর্ট কিছু অবজারভেশন, কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছে। ব্যারিস্টার তালহা, আপনার কাছে কী মনে হয় এটা কতটা সিগনিফিক্যান্ট এগেইন যে সাউথ আফ্রিকা কোর্টে আসছে এবং আগেও যে আসছিল? আপনি একজন লয়ার হিসেবে এই ব্যাপারটা আমাদের সামনে একটু যদি বিস্তারিত বলেন। সাউথ আফ্রিকা প্রথম যখন তারা তাদের বক্তব্য উপস্থাপন করে, অনেকের মতো আমি উৎসুক হয়ে শুনেছি, এবং সাউথ আফ্রিকার প্রতি গর্ব, কৃতজ্ঞতায় বুকটা ভরে উঠেছে, কারণ তারা খুব সুন্দরভাবে এবং খুবই সমীচীন এবং খুবই মেজার্ড ওয়েতে তাদের আর্গুমেন্ট গুলো তুলে ধরেছে, যার ভিত্তিতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডাইরেকশন দিয়েছে ইসরায়েলকে টু টেক স্টেপস টু প্রিভেন্ট জেনোসাইড। এখন এইটার যে সিগনিফিকেন্ট সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে চিফ প্রসিকিউটর, হু হ্যাপেন্স টু বি আ ব্রিটিশ ব্যারিস্টার, কেসি, সে অ্যারেস্ট ওয়ারেন্টের ঘোষণা দিয়েছে দুইজনের ব্যাপারে, প্রাইম মিনিস্টার বেনিয়ামিন নেতানিয়াহু, ডিফেন্স মিনিস্টারের ব্যাপারে। আলটিমেটলি ইউএস কিন্তু বলে আসছে বরাবরই, এই রুমারটা কিন্তু অনেকদিন থেকে চলছিল যে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হতে পারে। বেশ কয়েক সপ্তাহ আগে ইসরায়েল সেটাকে স্টপ করার জন্য অনেকটা মরিয়া হয়ে ওঠে, এবং ইউএস সহ বেশ কিছু দেশ কিন্তু বলেছে যে তারা এইরকম কোনো পদক্ষেপকে সমর্থন করবেন। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটে আমার মনে হয় না প্র্যাকটিক্যালি এইটা খুব বেশি প্রেসার নিকট অতীতে ফেলবে, কিন্তু এটার একটা সিগনিফিকেন্স রয়েছে, এটা একটা বড় সিগনিফিকেন্স রয়েছে এটার। হ্যাঁ, এটা একটা বড় একটা সিম্বলিক সিগনিফিকেন্স আছে। সিম্বলিক সিগনিফিকেন্স যেটা হলো যে বিশ্বের যে সেন্স অফ মোরালিটি যে যতটুকুই আছে, সেইখানে ইসরায়েল কিন্তু অনেকটা আসামের কাঠগড়াতেই এখন প্রাতিষ্ঠানিকভাবে দাঁড়িয়ে গেল, এবং এইটা থেকে তাদেরকে রিকভার করা আমার মনে হয় লং টার্মে ইজ গোইং টু ভেরি ভেরি।
আরেকটা বিষয় আমি আসতে পারি কিনা এটা এই কেসকে কেন্দ্র করে, যে আমরা দেখেছি পৃথিবীর অনেক দেশ তাদের ব্যারিস্টার এবং জাজেরা সাউথ আফ্রিকার এই ডিফেন্স বা সাউথ আফ্রিকার এই সাবমিশনের পক্ষে খুব জোরালো বক্তব্য রেখেছে। আমরা দেখেছি কান্ট্রি লাইক কোস্টারিকা, আমরা দেখেছি কান্ট্রি, বিভিন্ন কান্ট্রির এটা একটা বড় ধরনের মানে আমার মনে হয় চেঞ্জ অফ দেয়ার। এবং বলা হয়েছে যে প্রথম যে রায়টা হয়েছিল সে রায় ইভেন কোনো কোনো পয়েন্টে ইসরায়েলের জাজেরা পর্যন্ত দু একটা পয়েন্টে তারা অ্যাগ্রি করেছে। আউট অফ 5 বোধ হয়, আমার এক্স্যাক্টলি মনে নাই, যে ইসরায়েলের জাজ যারা তারাও কোনো কোনো পয়েন্টে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের পয়েন্টে অ্যাগ্রি করেছে। আর নাম্বার 2 হলো যে সমস্ত দেশ ইনক্লুডিং আমার বাংলাদেশ, ইনক্লুডিং অনেক দেশ ইসরায়েলকে সাউথ আফ্রিকাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে সাপোর্ট করেছে এবং তাদের এইসব ডকুমেন্টস, তাদের এই সমস্ত লিগ্যাল সাপোর্ট, তাদের ব্যারিস্টাররা আর্গুমেন্ট করেছে। আমি দু একটা কান্ট্রির নামও দেখেছি, কোস্টারিকার মতো কান্ট্রি, তারপরে পেরুর মতো কান্ট্রি। এই ব্যাপারটা কতটুকু সিগনিফিক্যান্ট বিশেষ করে এই ক্ষেত্রে? মোটা দাগে ইউকে, ইউএস এবং জার্মানির বাইরে, টু এন এক্সটেন্ট হল্যান্ড, এদের বাইরে আর কোনো দেশই ইসরায়েলকে খুব জোরালো সাপোর্ট দেয়নি। ইভেন ইউকের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে যে তারা ইসরায়েলকে সাপোর্টটা কিন্তু অনেকটাই সীমিত এবং শীতের ওয়ার্কার প্রসেসটাকে তারা সাপোর্ট করেনি, সেখানে তারা অনেকটা নীরব রয়েছে। কিন্তু ইসরায়েলের পক্ষেও তাদের যে অবস্থানটা এটা কিন্তু খুব জোরালো সেটা বলা যাবে। শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এন্ড জার্মানি তারা হলো অনেকটাই ভোকাল সাপোর্টার অফ ইসরায়েল। সেটা কিন্তু আপনি কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে যে প্যালেস্টাইনকে রেকগনাইজ করার ব্যাপারে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে যে ডিবেটটা সেইখানে কিন্তু অনেকে খুব জোরালো এবং হৃদয়গ্রাহী বক্তব্য তারা দিয়েছে, কম্পেলিং আর্গুমেন্ট যে কেন এই রেজলিউশনটাকে সাপোর্ট করা উচিত। এবং সেইখানে অধিকাংশ দেশ, এগেইন এক্সেপ্ট ইউএস এন্ড ব্রিটেন এন্ড কাপল অফ আদার কান্ট্রিজ, 9টা দেশ সম্ভবত ছাড়া আর সবাই এটাকে সাপোর্ট দিয়েছে। তো এইটার সেই দিক থেকে এইখানে একটা সিম্বলিক যেটা যে ইসরায়েল একটা একগেয়ে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে, এইটাতে কোনো সন্দেহ। মনে থাকবে নিশ্চয়ই যে অনেকে সাউথ আফ্রিকার সঙ্গে, সাউথ আফ্রিকার অ্যাপার্থাইড মুভমেন্টের সঙ্গে ইসরায়েলকে প্যারালাল করতে চায়। এবং সেখানে আমরা যেটা দেখি যে সাউথ আফ্রিকান কিন্তু একদিনে অ্যাপার্থাইড গভর্নমেন্ট দেখায় দেয় পড়ে নেই, আস্তে 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 একটা পর্যায়ে গিয়ে এমন এক পর্যায়ে গেছে যে কোন দেশ আর তাদেরকে সাপোর্ট করার মতো অবস্থানে ছিল না। তো আমার মনে হয় ইসরায়েল অনেকটা সেই দিকে হাঁটছে। এবং জাজদের আমরা যদি দেখি যে সমস্ত মেজার তারা নিয়েছিল কোর্টে, আমরা তখন দেখেছিলাম, আগেরটা সবটা আমার মনে নেই, কিন্তু প্রত্যেকটা মেজারের এগেনস্টই দেখেছিলাম যে জাজদের শুধু মেজরিটিতে নয়, এটা ওভারহেলমিং মেজরিটিতে জাজেরা এই মেজারগুলো বা এই যে রায়টা দিয়েছিল, ওভারহেলমিং মেজরিটিতে এই রায়টা হয়েছিল আগেরটা। সম্ভবত এটাও একই রকমই হয়েছে বলে আমার ধারণা আর কি। এই ব্যাপারে মানে কোনো কমেন্ট? যে বিষয় যেটা হলো কি যে কোর্ট প্রথম ফার্স্ট ইনস্ট্যান্সে কোর্ট যখন ডিসিশন দেয়, সবসময় কোর্ট কিন্তু একটু কনজারভেটিভ থাকে, কারণ প্রথম দিকে তারা যেহেতু এই হিয়ারিং গুলোতে এভিডেন্স কে যাচাই বাছাই করা হয়, কারণ এইগুলো হলো প্রিলিমিনারি ইন্টারিম অর্ডার। তো সেই ক্ষেত্রে জাজরা অনেকটাই কনস্ট্রেইন, অ্যাবসলিউটলি নেসেসারি যা এর বাইরে জাজরা কোনো ডিসিশন নেন। কিন্তু যখন সেই ডিসিশন গুলো দিল, সেটা যত দুর্বল বা যত ফিউই হোক, সেই ডিসিশন গুলিকে যখন একটা রাষ্ট্র মিজারেবলি ফেল করে অ্যাডহিয়ার করতে বা ডেলিবারেটলি ইগনোর করে, তখন কিন্তু ওই রাষ্ট্রের যে মোটিভ সেটা সম্পর্কে আর কোনো সন্দেহ নাই। তখন কোর্ট যদি বা ইসরায়েলের প্রতি সিম্প্যাথেটিকও হয়, কিন্তু তাদের তথ্য উপাত্তের কাছে তারা অনেকটাই অসহায়, তারা তথ্য উপাত্তের সাথে তাদের অবস্থানকে ঠুকিয়ে দিতে হয়। যে কারণে আমার মনে হয় না জাজরা ইসরায়েলের প্রতি সমবেদনা রাখার, এমনি তো কোনো জাজের রাখা উচিত, কারণ জাজের ফোকাস হচ্ছে ন্যায় বিচার নিশ্চিত করা। কিন্তু যদি কোনো সমাধান থেকেও থাকে, আমার মনে হয় না সেটা আর বাকি থাকবে, কারণ ইসরায়েল কোর্টের প্রতি ন্যূনতম শ্রদ্ধা তারা প্রদর্শন করেনি। থ্যাংক ইউ। যেভাবে তারা করে না আন্তর্জাতিক আইন এবং অকুপেশনের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে জাতিসংঘের একের পর এক জিনিসকে তারা কোনো পাত্তাই দেয় না। আমার এই বিষয়ে সর্বশেষ একটা অবজারভেশন বা প্রশ্ন হচ্ছে যে যেভাবে রাফা সমস্ত লোকদেরকে জড়ো করা হয়েছে, যেভাবে এখন ইসরায়েলকে সাউথ আফ্রিকা দ্বিতীয়বারের মতো কোর্টে এনে এইভাবে ওয়ারেন্ট করেছে, এর পরেও কি
আপনার মনে হয় যে ইসরায়েল তার এই গ্রাউন্ড ইনভেশন কন্টিনিউ করবে এবং এই যে সিভিয়ারিটি নিয়ে সারা ওয়ার্ল্ড এখন উদ্বিগ্নতায় রয়েছে, সেটা কি আপনার, যদিও এখন মানে না, কিন্তু তারপরও এ ব্যাপারে আপনার মন্তব্য কি, যে ফিউচারে কি? এখানে দুটো বিষয়, একটা হলো ইসরায়েলি রাষ্ট্র এবং মানুষ, জনগণ, আর একটা হলো বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাপোর্টার হার্ডকোর ফাসিস্ট রাইট উইং পলিটিশিয়ানস ইন ইসরায়েল। তো প্যালেস্টাইনে তারা যে ভূমিকাগুলো নিয়েছে, এটা যত না ইসরায়েলি জনগণের স্বতঃস্ফূর্ত সাপোর্টের মাধ্যমে, তার চেয়ে বেশি বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার এলাই যারা আছে, হার্ডকোর এলাই যারা, এদের যে আইডিওলজিক্যাল বা সেলফ ইন্টারেস্ট ড্রিভেন কনসিডারেশন গুলো তাদেরকে এইসব ভূমিকা নিতে বাধ্য করেছে। তো এতদিন মনে হচ্ছিল যে এদের এই অবস্থানের সামনে ইসরায়েলের ভিতর থেকে হয়তো খুব বেশি ডিসেন্ডিং ভয়েস আসবে না, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে, যদিও এদের ভয়েসটা সীমিত এবং এখনো ছোট, কিন্তু ইসরায়েলের ভিতরে কিন্তু ইনক্রিজিং নাম্বার অফ পিপল তাদের সরকারের উপরে ভোকাল হচ্ছে। আপনি জানেন যে তাদের ওয়ার ক্যাবিনেটে যে কোয়ালিশন বা ইউনিটি গভর্নমেন্টের রূপ দেওয়ার জন্য বেনি গান্টজ অপোজিশন লিডার, তাকেও নিয়োগ দিয়েছে। তো সে ইতিমধ্যে বলেছে, যদিও মানে একদম হার্ডলাইনে যায়নি, কিন্তু সে বলেছে যে তাকে যদি একটা পারসুয়েসিভ কনভিন্সিং প্ল্যান দেওয়া না হয় যে রাফাতে কিভাবে ইসরায়েল তাদের অপারেশন করবে, অপারেশন করবে, যদি সেরকম একটা ক্লিয়ার প্ল্যান না দেয়, আই থিঙ্ক খুব সম্ভবত 8ই জুন সে ডেডলাইন দিয়েছে যে এর পরে সে সরকারে থাকবেন। এখন যদি বেনি গান্টজ সরকারকে সাপোর্ট না করে, তখন বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার টিকবে কিনা সেইটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন আছে। তো ওটা থেকে বলতে হয় যেটা, যে ক্লিয়ার এভিডেন্স দিয়ে বলা যাবে না এই কারণে ইসরায়েল বাধ্য হবে তাদের অবস্থানকে পরিবর্তন করতে, কিন্তু গ্লোবাল যে সাপোর্ট, সেটা ইসরায়েলের প্রতি যে বাটা পড়েছে, ইসরায়েলের সাপোর্ট, এটাতে কোনো সন্দেহ নাই, এবং সুনার ও লেটার ইসরায়েলকে সেই সাপোর্টের প্রতি দৃষ্টি দিতেই হবে। নেতানিয়াহুর কি শেষ রক্ষা হবে? যেভাবে গ্রোয়িং কনসার্ন উইদিন দ্য মানে কান্ট্রি ইসরায়েলের মধ্যে যেভাবে আমরা দেখেছি, যে কথা উল্লেখ করা হলো, যে গ্রাজুয়ালি লোকেরা, যদিও এটা এখনও ওই পর্যায়ে আসে নাই, কিন্তু যে পর্যায়ে এটা গ্রাজুয়ালি ডিক্লাইন করছে তার সাপোর্ট, এবং সে যে মনে করতেছে যে সব কিছু এখন সে করতেছে সে যাতে টিকে থাকতে পারে, এটা একটা মোটামুটি সবাই সব জায়গাতে ধারণা করে। আপনার কি মনে হয় যে শেষ রক্ষা তার হবে? নেতানিয়াহু সম্পর্কে আসলে বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ ইসরায়েলি পলিটিক্সে আর কেউ তার মতো কামব্যাক বারবার কেউ করেনি, বহুবার তাকে ভেরি ইন্টারেস্টিং একটা পয়েন্ট, ইয়েস। এইবারই হয়তো শেষ। সুতরাং, আর এর পিছনে একটা বড় কারণ কি, নেতানিয়াহুর, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা দেখেছি, নেতানিয়াহুর আদর্শ আসলে কোনো আদর্শ নাই। সেটা রাইট উইং হোক, ফাসিস্ট হোক, আর লেফট উইং, কোনো আদর্শই তার মধ্যে নেই। তার মধ্যে একটা আদর্শ আছে, যে সে তার ক্ষমতার জন্য, তার পলিটিক্যাল রেটিকের জন্য যা করা দরকার সে করতে প্রস্তুত। তো এইরকম মানুষগুলোর কিন্তু সবসময় কিছু ইউজফুলনেস থাকে। কেউ তাদেরকে পছন্দ করে না, কিন্তু আবার তাদেরকে, তার মতো মানুষকে কেউ ছুড়ে ফেলতে চায় না, কারণ মনে করে যে যখন কেউ কোনো চিপায় পড়ে যাবে, নেতানিয়াহুর মতো লোকজন তখন তাদের রেস্কিউতে আসবে। সো এই জন্য বলা মুশকিল, বাট এইটা বলা যায় যে নেতানিয়াহুর এখন যে পরিস্থিতি পড়েছে, এরকম রাজনৈতিক প্রেসারে আমার জীবন আমি তাকে করতে দেখি। থ্যাংক ইউ ব্যারিস্টার তালহা। আমরা এখন একটু চলে যাব আমাদের সাউথ এশিয়াতে। দুইটি সাউথ এশিয়ার ঘটনা ঘটছে আমাদের সামনে, এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এর আগের প্রোগ্রামে শুনেছেন, তা আমরা সাউথ এশিয়াতে বিশেষ করে ইন্ডিয়ার ইলেকশন নিয়ে আমরা একটি পর্বে আলোচনা করেছি। ইলেকশন এখনও ইন্ডিয়াতে চলছে এবং জুনের দিকে এটা শেষ হবে, ভোট প্রক্রিয়া চলছে। আমরা যে বিজেপি এবং মোদির যে জনপ্রিয়তা, সেটা নিয়ে আমরা কোনো এক পর্বে আলোচনা করেছি, আরও এক পর্বে আমরা আলোচনা করব। এর বাইরে আমরা যে ঘটনাটি আমাদের অনেকটাই আবার নাড়া দিয়েছে, সেটি হচ্ছে, আমরা অনেক দিন ধরেই দেখতেছি এগেইন আমাদের পাশেই যে মায়ানমার, যেটাকে আমরা বার্মা বা মায়ানমার বলে থাকি, মায়ানমারে দেখা যাচ্ছে যে নতুন করে আমরা জানি যে মায়ানমারের রোহিঙ্গারা কিভাবে, আমরা প্রায় 1.5 মিলিয়ন রোহিঙ্গা যারা আমাদের দেশে তখন এসছিল, এবং কীভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল। লম্বা ইতিহাস, সেই রোহিঙ্গারা ফিরে যেতে পারে নাই। বহু চেষ্টা তদবির দেন দরবার করার পরেও বেশ কিছু রোহিঙ্গাই ফিরে যাওয়ার চেষ্টা করেছে। এখন আমাদের সামনে যেটা আসছে সেটা হলো যে মায়ানমারের অভ্যন্তরীণ যে রাজনীতি,
মায়ানমারের অভ্যন্তরীণ রাজনীতিতে সেই দেশের সেনাবাহিনী ক্রমান্বয়ে কন্ট্রোল হারিয়ে ফেলছে তার বিভিন্ন অঞ্চলে, যেখানে দেখা যাচ্ছে বিদ্রোহী গ্রুপ এবং অনেকগুলো বিদ্রোহী গ্রুপ একত্রিত হয়ে এখনও পর্যন্ত তারা বিভিন্ন জায়গাতে বিরাট অংশ দখল করেছে। এবং বলা হয়ে থাকে যে প্রায় মোর দ্যান 65 to 70% কান্ট্রিতে সেনাবাহিনীর আর কোনো খবরদারি বা সেনাবাহিনীর দখল আসলে পুরোপুরি নেই। এবং অনেকগুলো প্রভিন্স যেগুলো চায়নার সাথে, চায়নার ইয়েতে যে সেনাবাহিনী চায়নাকে সমর্থন করত, সেই চায়নাও বিদ্রোহীদের সাথে গোপনে গোপনে আলোচনা করছে ইত্যাদি ইত্যাদি কথা আমরা শুনেছি। এর মধ্যখান থেকে একটা নিউজ আবার আসছে, যেটা জাতিসংঘের পক্ষ থেকেও আমাদেরকে সতর্ক করা হয়েছে যে এই রাখাইন স্টেট যেখানে রোহিঙ্গারা বাস করত, সেখানে এক ধরনের, আমাদের দেশে যারা আসছে তারা তো আসছে, বাকি যারা ছিল তারা ওখানে এক ধরনের মোটামুটি আর কোনো ওইরকম দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে এক ধরনের চুক্তি হয়েছিল, যে চুক্তি ওই বিদ্রোহী গ্রুপ এবং রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের চুক্তি হওয়ার কারণে তারা সেখানে মোটামুটি যারা ওখানে ছিল, যারা এই দেশে আসতে পারে নাই বা যে অল্প কিছু রোহিঙ্গা ব্যাক করেছিল, তারা ওখানে শান্তিতে আছে। কিন্তু এই শান্তিও ভঙ্গ হয়ে যাচ্ছে। জাতিসংঘ যেটা করেছে যে বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে সহিংসতা এবং বিভিন্ন গ্রুপের মধ্যে যে ঐক্য নেই, সেটার একটি অংশ হচ্ছে রাখাইন স্টেটে এই রোহিঙ্গাদের সাথে যে চুক্তি হয়েছিল সেটাও ভঙ্গ হওয়ার মধ্যে এখানে আবার বড় ধরনের রক্তপাত হতে পারে। এই ব্যাপারে আমাদের কোনো রিপোর্ট বা ডকুমেন্টারি নেই, কিন্তু আমরা যে রিপোর্টটা পেয়েছি সেই রিপোর্টের ভিত্তিতে আমি তার কাছে জিজ্ঞেস করব যে এই ব্যাপারে কি মনে হয়, কারণ মায়ানমারের অভ্যন্তরীণ যে রাজনীতি, মায়ানমারের অভ্যন্তরীণ যে বিদ্রোহ, বিশেষ করে সেনাবাহিনীর সাথে বিভিন্ন গ্রুপের, সেখানে কি আমাদের এই রোহিঙ্গারা আবার এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা জাতিসংঘের একটা রিপোর্টের বরাত দিয়ে আমি এতক্ষণ তুলে ধরলাম। বেশ তালা তালহার সাউন্ড অন করতে হবে। মুসলিমরা ঠিক আছে, এখন শুনতে পাচ্ছি। একমাত্র রোহিঙ্গারাই কিন্তু একমাত্র মুসলিম জাতিগোষ্ঠী নন। রোহিঙ্গারা হলো একটা স্মল মাইনরিটি অফ বার্মিজ। বার্মিজ এথনিসিটি যারা, এদেরও কিন্তু একটা গুড পোর্শন মুসলমান আছে, যদি তারা অন্য স্টেটে থাকে। এবং দেয়ার ইজ অলসো এ সাইজেবল খ্রিস্টান পপুলেশন। এবং এই সব অঞ্চলগুলোতে কিন্তু অনেকদিন থেকে বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ চলেছে। রোহিঙ্গারা টেনশনে আসে বিকজ রাখাইনে মায়ানমার আর্মি যে ধরনের বিভৎস হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং এটার কারণে যে সংখ্যক মানুষকে রাখাইন থেকে বাংলাদেশ সহ আরো বিভিন্ন দেশে আশ্রয় নিতে হয়েছে, এটার কারণে রোহিঙ্গারা আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিতে আসে বা দৃষ্টিকে অনেকদিন ডমিনেট করে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন। তো এখন যেটা হচ্ছে যে এখন রিপোর্ট কিন্তু হচ্ছে যে অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠীর সঙ্গে মায়ানমার আর্মির যে যুদ্ধ চলছে, সেইখানে অধিকাংশ ক্ষেত্রে আর্মি সুবিধা করতে পারছে না। আপনি যেটা বলেছেন যে দেশের 70% অংশ বিদ্রোহীদের দখলে বলা হচ্ছে, আর্মির খুব ইফেক্টিভ কোনো ভূমিকা নাই। পাশাপাশি কিছু প্রশ্ন এটা উঠেছে যে আর্মির র্যাঙ্কের মধ্যেও একটা অসন্তোষ টানা বেঁধে দিয়েছে। এবং মাঝখানে আমরা দেখেছি যে বেশ কিছু, যদি খুব বেশি না নাম্বারে, কিন্তু কিছু মায়ানমার আর্মি বা সোলজাররা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেছে। তো এইরকম একটা অবস্থায় আর্মি যদি তার লেজিটিমেসি বা সে কন্ট্রোলে আছে এরকম একটা সেন্স তারা ডেভেলপ করতে চায়, তাহলে রোহিঙ্গার ওইদিকে তাদের শক্ত হাত দেখানোটা খুব সহজ। কারণ রোহিঙ্গারা অলরেডি দুর্বল, তাদেরকে অনেকটাই নিরস্ত্র করা হয়েছে বিভিন্ন ট্রিটির মাধ্যমে। ফলে রোহিঙ্গারা হলো ইজি টার্গেট। সেখানে আইসা আর্মি হত্যাযজ্ঞের মাধ্যমে এক্সাম্পল তৈরি করার সুযোগ তাদের আছে। তো সেই দিক থেকে আমার মনে হয় একটা সম্ভাবনা আছে। আরেকটা বিষয় যেটা হলো যে শুরুতে 2014-তে সম্ভবত, যখন রোহিঙ্গা বর্তমান কারেন্ট ক্রাইসিস মাথাছাড়া দিয়ে ওঠে, শুরুতে গ্লোবাল অ্যাটেনশন যেটা ছিল রোহিঙ্গাদের প্রতি, এখন কিন্তু সেটা নাই। ইভেন রোহিঙ্গাদেরকে রিসেটেল করার ব্যাপারে মেজর কোন চ্যাম্পিয়ন কিন্তু নাই। বাংলাদেশের ভূমিকাটা যদি আমরা দেখি, যে তারা আশ্রয় দিয়েছে ঠিক আছে, কিন্তু রোহিঙ্গাদেরকে সেটেল করার ক্ষেত্রে বা তাদেরকে অ্যাপার্ট করার ক্ষেত্রে বাংলাদেশ সঙ্গত কারোই খুব বেশি জোরালো ভূমিকা রাখতে পারছে না বা রাখতে চাচ্ছে। তো এইসব কারণে আমার মনে হচ্ছে সম্ভবত রয়ে যায় এবং এটাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়ার সুযোগ।
কিন্তু আপনাকে মনে হয় যে রোহিঙ্গারা আমাদের এখানে আসছে, যেটা সুন্দর করে বর্ণনা করা হলো, যে রোহিঙ্গাদের একটা হলো আগে যে রোহিঙ্গারা আসছে আমাদের এখানে, বাংলাদেশের পার্টি যারা আসছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই, কারণ ওখানে যে আর্মি গভর্নমেন্ট আছে সে আর্মি গভর্নমেন্টের সাথে নেগোসিয়েশন যতটুকু নিয়ে গিয়েছিল, তারপরে আর্মিরা যেহেতু বিদ্রোহীদের এই সারা দেশে বিদ্রোহীদের ইয়ে পড়েছে, যার কারণে আর্মিরা আর এগোতে পারে নাই। বা আমাদের দেশে তাদেরকে পুনর্বাসনের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল বা যে সমস্ত এসব ক্ষেত্রে যা হয়ে থাকে, প্রথম দিকে প্রচুর লোক এগিয়ে আসে, ঘটনা চলে গেলে আর তার সাপোর্টার পাওয়া যায় না তাদেরকে পুনর্বাসন। এবং এমনও হয়েছে যে পুনর্বাসনের ক্ষেত্রে যে সমস্ত ভূমি বা যে সমস্ত জায়গায় বাংলাদেশ পুনর্বাসনের উদ্যোগ নিয়েছিল সেগুলো খুব ভালো চলছে না। তো এই ক্ষেত্রে কি এই যে সমস্ত রোহিঙ্গারা আমাদের দেশে আসছিল তাদের ভবিষ্যৎ কি খুবই আসলে, কারণ তাদের তো ফিরে যাওয়ার সম্ভাবনা আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না, কারণ মায়ানমারের যে ঘটনা সেইটাকে কেন্দ্র করে। আবার বাংলাদেশেও তাদেরকে পুনর্বাসনের জন্য যে কথা বলা হলো, যে বিশ্বের অন্যান্য দেশের যে সহযোগিতা করার যে সাপোর্ট ছিল, যে আর্থিক সাপোর্ট দরকার, সেটাও খুব বেশি আসছে না। তো এই রোহিঙ্গাদের অবস্থা কি আসলে আমাদের জন্য খুবই ওয়ারিড, যে যারা এই 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 1.5 মিলিয়ন রোহিঙ্গা বা কেউ কেউ বলে 2 মিলিয়ন রোহিঙ্গা যে আমাদের দেশে আছে, তাদের আসলে ভবিষ্যৎ তো খুবই অন্ধকার বলে মনে হয়। এমনিতেই তো গভর্নেন্স দুর্বল, এবং বাংলাদেশের নিজস্ব পপুলেশনের একটা বড় অংশ কিন্তু দারিদ্র সীমার নিচে বাস করে, এবং তাদের দারিদ্র সীমার নিচে বাস করার পিছনে সরকারের যে ক্যাপাসিটি ইস্যু বারবারই প্রকট আকারে, গভর্নেন্সের দুর্বলতা গুলো বারবারই কিন্তু বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংস্থা তুলে ধরে। তো সেইখানে রোহিঙ্গাদের মতো একটা বিরাট চ্যালেঞ্জ ফেস করার মতো ক্যাপাসিটি বাংলাদেশ সরকারের আসলে একটা নাই। পাশাপাশি আরেকটা যেটা হলো যে এখানে মানসিকতার একটা বিষয় আছে। অনেকেই মনে করে যে রোহিঙ্গাদেরকে যদি খুব ভালোভাবে সেটেল করা হয় তাহলে তারা ফিরে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে দেখেন, রোহিঙ্গাদের পক্ষে যদি কেউ অবস্থান নেয় না, রোহিঙ্গারা নিজেরাও যদি দুর্বল অবস্থায় থাকে, তখন তাদের রিসেটেলমেন্টের জন্য কারা জোরালো আন্দোলন করবে? যার পেটে ভাত নাই সে কতটুকু আন্দোলন করতে পারবে, তাই না? যার শিক্ষা নাই সে কতটুকু আন্দোলন করতে পারবে? আজকে আপনি দেখেন যে প্যালেস্টাইন ফর এক্সাম্পল, খুব দুর্বিষহ অবস্থা, কিন্তু তারপরেও প্যালেস্টাইনিয়ানরা বাই এন্ড লার্জ ভেরি হাইলি এডুকেটেড, এবং দেখবেন যে ইস্যুটা কিন্তু যথেষ্ট মোবিলাইজড হয় গ্লোবালি, আন্তর্জাতিকভাবে যথেষ্ট স্বীকৃত। ইয়েস, রোহিঙ্গাদের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পারি না। কেন পারি না? যে প্যালেস্টাইন মুভমেন্ট অর্গানাইজ হওয়ার পিছনে পৃথিবীর সবার যেমন ভূমিকা আছে, সবচেয়ে বড় ভূমিকা কিন্তু প্যালেস্টাইনিয়ানরা নিজেদের। কিন্তু রোহিঙ্গারা অন দা আদার হ্যান্ড যদি আপনি দেখেন যে 30-40 বছরের নিষ্পেষণ অবহেলা অনীহার কারণ শিক্ষা দীক্ষা অর্থনীতি সব দিক থেকে দুর্বল একটা সুন্দর এবং উন্নত সভ্যতাকে একদম নতজানু করে দেওয়া হয়েছে। আমার মনে হয় যে আমাদের সহ টার্কি কিন্তু একসময় একটা সাপোর্ট দিয়েছে, অনেকেই চেষ্টা করছে, বাট আমার তাদের চেষ্টা করা উচিত যে হিন্দুদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। তার যেখানেই থাক তাদেরকে প্রোডাক্টিভ ক্যাপেবল সিটিজেন বা ক্যাপেবল অ্যাক্টিভিস্ট হিসেবে, মানুষ হিসেবে, পেশাদার হিসেবে গড়ে ওঠার সুযোগগুলো দিতে হবে। সেই স্বপ্ন যখন তৈরি হবে তখন রোহিঙ্গাদের মধ্যে একটা আশা আসবে। আপনি এখন যদি চিন্তা করেন, আপনি রোহিঙ্গা চাইল্ড 14, 15, 18, 19, 20 ইয়ার্স ওল্ড, আপনি রিফিউজি ক্যাম্পে আছেন কক্সবাজারে, আপনার সামনে কি আশা আছে? কোনো আশা তো নেই। আপনার মাতৃভূমি আপনার কাছে নাই, যে দেশে আছেন সেখানে কেউ আপনাকে দেখতে পারে না, আপনার কোনো বেসিক নিডস গুলো মিট হচ্ছে না। তো এইরকম একটা আশান্ত অবস্থা থেকে আমরা সবাই কাজ করতে হবে তাদেরকে বের করে নিয়ে আসতে। থ্যাংক ইউ তালহা। আমাদের আজকে আর সময় নেই, আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি। থ্যাংক ইউ। এবং তালহা আমাদের সামনে আজকের যে বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন, আশা করি আপনারা এটা ধৈর্য ধরে শুনেছেন। এবং স্কাই 784-এ প্রতি মানডেতে 8টা থেকে 9টায় আমরা এই সাপ্তাহিক মুসলিম বিশ্বের রিভিউ করি। আশা করি নেক্সট রিভিউতেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং আরও কিছু বিষয় নিয়ে, প্রত্যেক সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা ফিরে আসব। সাপ্তাহিক মুসলিম বিশ্বের রিভিউ স্কাই 784-এ আপনারা কোশ্চেন করতে পারবেন, মন্তব্য করতে পারবেন এই অনুষ্ঠানে এবং আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। খোদা হাফেজ।